আমি চাকরি করি, আমি হচ্ছি তোমার হাতটা ধরছি সবসময় শক্ত করে। তোমার যে কোনো প্রয়োজনে যে কোনো কিছু তুমি নির্দ্বিধায় আমার কাছে চাইবা, সেটা টাকা হোক, যে কোনো সমস্যা হোক, সকল কিছু বলবা, কখনো কোনো কিছু লুকায় রাখবা না। এটাই হচ্ছে আমি আমার বাবার কাছে চাই, এটাই বললাম আজকে। সুন্দর সুন্দর সুন্দর। কেমন আছেন আপনি? ভালো। তা আপনার তো বিদেশে থাকতেন শুনতাম, তা আপনার হ্যাঁ। বাড়ি কোথায় আসলে? বাড়ি কুমিল্লা। 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 কুমিল্লা কোন জায়গায়? বরুড়া থানা। কোন বয়সে গিয়েছিলেন বাইরে? মেট্রিক পাস করার পরে কলেজে ভর্তি হয়ে বিদেশে চলে গেল। বিদেশ মানে কোথায় গেছিলেন? কুয়েতে ছিলাম। কুয়েত? হ্যাঁ, তো কুয়েত। ভালো দেশ, তো অনেক বড় রিচ কান্ট্রি। হ্যাঁ, ওখানে আমি একটা রঙের পেটের মধ্যে কাজ করতাম। আপনি একাই গেছিলেন না আপনার বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে গেছিলেন? না না, আমি শুধু একাই গেছিলাম। সরাসরি কুয়েতে চাকরি পেয়ে গেলেন নাকি না আপনার না, কারো কোম্পানি মাধ্যমে না গেছেন? না, একটু সময় লাগছে। সময় কারো লাগছে। মাধ্যমে গেছেন? টাকা পয়সা খরচা করছিলেন নাকি? হ্যাঁ, না না, দালালের মাধ্যমে গেছি। ওই সময় টাকা পয়সা কম ছিল। কত দিয়েছিলেন? মাত্র 35,000 টাকা দিয়ে আমি বিদেশ গেছিলাম। এটা কবে, কোন সনে সেটা? এটা 81-এ। তখন 5,000 টাকা অনেক দাম ছিল। হ্যাঁ, অনেক তা দাম। আপনি কি পকেট থেকে দিচ্ছেন না কিছু জমি জমা বেচতে হয়েছিল নাকি? না, কিছু? জমি দিল কে? বিক্রি করে দিয়েছে আমার বাবা। তো আপনার বাবা আপনার জন্য দিচ্ছে? জমি বিক্রি করে দিয়েছে। ওহো। ছেলে মেয়ে কজন? আমার 2 মেয়ে 1 ছেলে। তা আপনার যে মেয়েদেরকে লেখাপড়া করছেন ওখান থেকে পয়সা পাঠায় পাঠায় পড়াতেন নাকি না? হ্যাঁ, পয়সা পাঠাইতে পারছি আমি। আপনি এত কষ্টের মধ্যে গরমের মধ্যে থেকে টাকাগুলো পাঠাতেন, আপনার ছেলে মেয়েরা সেটা বুঝতো যে আপনি যে এত কষ্ট করছেন? যে যত পরিশ্রম করুক বিদেশে, এটা কিন্তু দেশের মানুষকে বুঝতে কেউ দেয় না। আপনি বলেন নাই না, আমি বলিনি কোনো যে দিন। আপনি আমার কত ওয়াইফ, কষ্ট করছেন? আমার ওয়াইফকেও আমি বলিনি। যে কি কষ্টটা করছেন? একটা কষ্টের কথা শুনি, যে আপনি এমন কষ্টের মধ্যে ছিলেন কাউকে বলেন না, আজকে আমাদেরকে শোনান না। প্রথমে যখন গেছি তখন একবারে তো 4 দিন না খেয়েছিলাম। 4 দিন না খেয়েছিলেন? না খেয়েছিলাম, কেন? মানে চাকরি নিয়ে গেছেন তো? একটা রুটি দিত আমাদেরকে সাথে কোম্পানি। ভাজি টুজি? সাথে কিচ্ছু দিত মুরগি? না না, একটা ক্রিম দিত। ক্রিম? হ্যাঁ, একটা ক্রিম দিত। আচ্ছা। এই দেখেই 4 দিন কাটেছি। এবং ঘরেও শুতে পারে নাই, ছাদের উপরে শুতে হয়েছে। ছাদে? ছাদে, যেমন মনে হয় এয়ার কন্ডিশন ছিল না ওখান, এমনও দিন গেছে খোলা ফিল্ডের মধ্যে দিন কাটতে হয়েছে। বলেন কি? আপনার ছেলে মেয়ে জানতো না? না, কেউ কে জানে না। এমন কি আমি বিদেশে যাওয়ার 15 দিন পরে অপারেশন হয়েছে। অপারেশন হয়েছিল? হ্যাঁ, অপারেশন। ওটা কি ওই মালিক পক্ষ দিল না নিজের পয়সা? না, ওই দেশে অপারেশন কোনো খরচ লাগে না, সব সরকারি দিয়ে দেয়? যাক বাবা, এটা ভালো। তো আপনার তো এই যে মেয়েদেরকে যে লেখাপড়া করাচ্ছেন, তো আপনি ছিলেন বিদেশে, তো আপনার আত্মীয় স্বজন বলেন না আরে ওদের বিয়ে টিয়ে দিয়ে দাও, খামাখা এত কষ্ট করছো কেন? এমন না, বলতো আমি না? এরকম বলছে, বহুত লোকে বলছে, কিন্তু আমি তো কারো কথা শুনি না। আমি বলছি দেখি আমার বংশের মধ্যে কেউ লেখাপড়া অতটুকু অগ্রসর হইতে পারে না, চাই আমি, আমার 2টা মেয়ে আছে, আমার মেয়ে 2টারে আমি একটু লেখাপড়া করাবো। তো আপনার মেয়েরা এখন কে কি করে? বড় ভাইয়া মনে করেন 41তম বিসিএসে সুপারিশকৃত হয়েছে, আর ছোটটা এবার 45তম বিসিএস দেবে। ও দুটাই সরকারি চাকরি করবে? না, সরকারি চাকরি করবে, ছোটটার কথা তো বলতে পারে না। বড়টা হয়তো সুপারিশকৃত হয়েছে। আপনার মনের ইচ্ছা কি? তারা যখন পরের ঘরে তাদেরকে বিয়ে দিব, তারা যেন সুখ শান্তিতে থাকতে পারে, সব কিছু ভাবে ভালোভাবে থাকতে পারে, এইটাই আমার। আর এই লেখাপড়া কাজে লাগবে, তারা লেখাপড়াও কাজে লাগবে, স্বাবলম্বী হবে। স্বাবলম্বী হবে, নিজেও ইয়া করতে হবে, কেউ বাহ। কারো কাছে হাত থাকতে সুন্দর, হবে না। মেয়েদেরকে স্বাবলম্বী বানিয়েছেন, হ্যাঁ, নিজে স্বাবলম্বী। কষ্ট করেছেন। হ্যাঁ, এটাই। বন্ধুরা শুনলেন দুলাল চন্দ্র মজুমদারের কথা, কি কষ্ট উনি করেছেন। কষ্ট কাউকে বলেন নাই, নিজের বউকেও বলেন নাই, ছেলে মেয়ে তো দূরের কথা। এই কষ্ট করে তার মেয়েদেরকে আজকে বড় বড় পজিশনে নিয়ে আসছেন। ছেলেকেও হয়তো ইনশাল্লাহ, এখন তো ছোটো মাত্র ক্লাস 5 বছর বয়স, হয়তো তাকেও একদিন সে বড় করবে। তো আপনাদের মনে হয়তো কোনো প্রশ্ন থাকতে পারে, কেউ কি প্রশ্ন করবেন? আমার প্রশ্ন দুলাল আঙ্কেলের কাছে। আপনি তো বিদেশে ছিলেন, আমি জানতে চাই বিদেশে থাকলে দেশের প্রতি ভালোবাসা বেড়ে যায় নাকি কমে যায়? হ্যাঁ, দেশের জন্য তো অবশ্যই কান্নাকাটি করবে, কান্নাকাটি করে তো দেশের মায়াও ছাড়া যায় না। মাঝে মাঝে মনে পড়ে যায় যে দেশে থাকলে এগুলি সবার কাছে থাকতে পারতাম, এটার কাছে থাকতে পারতাম, আত্মীয় স্বজনের কাছে থাকতে পারতাম, সব কিছু দেখতে পারতাম। বন্ধুরা আসুন, আজকের গর্বিত বাবা দুলাল চন্দ্র মজুমদারের সুযোগ্য কন্যা
পিঙ্কি রানী মজুমদারকে ডেকে নিয়ে আসি। পড়তে গেলে ধরতে তুমি দুটি হাত বাড়িয়ে, স্বপ্ন দেখিয়ে সামনে গিয়ে। তোমার বাবা কিন্তু অনেক কিছু তোমার থেকে লুকাইছেন। উনি যে কি কষ্ট করেছেন এই মরুভূমির মধ্যে, গরমের মধ্যে, তোমাদেরকে বুঝতে দেয় নাই, এমনকি তোমার মাকেও বুঝতে দেয় নাই। এই যে উনি কষ্ট করলেন, এই যে তোমাকে যে পড়িয়ে গেছেন, লেখাপড়া করিয়েছেন, তোমার কাছে কি মনে হয়, তোমার বাবাকে কি বলতে ইচ্ছা করে? বাবা সবসময় চেয়েছে যে আমি যেন পড়ালেখা করি, এবং উনি সবসময় চিঠিতে মাকে সবসময় বলতেন যে তুমি আমার মেয়েদেরকে পড়াশোনা করাবে, মানে পড়াশোনার কোনো বিকল্প নাই। আমি চাই আমার মেয়েরা উচ্চশিক্ষিত হোক, নিজের পায়ে দাঁড়াক। এই কথাটা সবসময় বলতেন। নিজে পড়াশোনার সুযোগ পাননি, উনি ওই জিনিসটাকে মানে তিনি ইগনোর করতেন যে আমি পাইনি তো কি হয়েছে, কিন্তু আমার মেয়েরা যেন শিক্ষার সর্বোচ্চ সুযোগটুকু তারা পায়, আমি সেই ব্যবস্থা করব। অনেক সময় আছে না, বড় মেয়েকে কি লেখাপড়া করাবো, ছেলেকে। তোমার মধ্যে কোনো ডিফারেন্স লাগছে যে তোমার বাবা তোমাকে মেয়ে হিসাবে বরঞ্চ আরও বেশি দিয়েছে কিনা? মানুষ অনেক বলতো যে আপনার মেয়েকে এত পড়াশোনা করে কি করবেন, বিয়ে দিয়ে দেন। ইন্টার পাস করার পর প্রচুর বলছে, মার কাছেও মানে সবাই এসে বলতো যে কি করবেন এত পড়াশোনা করে মেয়েকে, বিয়ে দিয়ে দেন। কিন্তু আমার বাবা মা সবসময় বলতো যে আমি আমার মেয়েকে উচ্চ শিক্ষিত করব, ভালো একটা অবস্থানে নিব, ও চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে। সবসময় আমার বাবা মার এই স্বপ্নটা ছিল। আমার মনে হয়, আমি জানি না একটা ছেলেকে কতটুকু দিবে, কতটুকু দেয়। আমি মনে করি আমার বাবা একটা ছেলে সন্তানের চেয়ে, মানে তারা কখনো মেয়ে ছেলে হিসেবে কম্পেয়ার করে নাই আমাদেরকে, মানে বাহ, সন্তান wonderful। হিসেবে তারা আমাদেরকে মানুষ করছে। এখন কি মনে হয়, আপনার যে স্যাক্রিফাইসটা করলেন, আপনার কাছে আপনার মেয়ে বসে আছে, আপনাকে গর্বিত বাবা, তাদের জন্য আজকে আপনি গর্বিত বাবা, কি মনে হয় মেয়ে? আমি মেয়ে যে মনে করেন লেখাপড়া করে অতটুকু অগ্রসর হয়েছে বা করাতে পারছে, এই পর্যন্ত আনতে পারছে, এটাই আমার ভাগ্য। বাহ, সুন্দর। আচ্ছা, তুমি তো আস্তে আস্তে লেখাপড়া করে এখন কোন স্টেজে গেছো? আমি বর্তমানে মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইনস্ট্রাক্টর হিসেবে আছি 38তম বিসিএস নন ক্যাডার থেকে। আর সম্প্রতি প্রকাশিত 41তম বিসিএস ফরেস্ট ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। মানে তুমি এখন সরকারি চাকরি করছো নাকি? হ্যাঁ, আমি সরকারি চাকরিতে মানে আছি বর্তমানে। একেবারে পাকাপোক্ত? হ্যাঁ, পাকাপোক্ত। এই যে তোমরা আস্তে আস্তে যে বড় বড় জায়গায় যাও, পরীক্ষা টরীক্ষা দিতে হয় নাকি? না? হ্যাঁ, পরীক্ষা দিতে হয়। তো সেই পরীক্ষা কি একবারই পাশ করে গেছে না না। আস্তে আস্তে লাগছে? আমার সফলতা কখনোই খুব সহজে ধরা দেয়নি। আমাকে ডাই হার্ড পরিশ্রম করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে, আমাকে অনেক অসংখ্য পরীক্ষা দিতে হয়েছে। বাট ইউ সাকসিডেড। হ্যাঁ, নিজের একটা দৃঢ় প্রতিজ্ঞা ছিল আমার যে অনেক মানুষের কথা শুনবো, আমি আমার দ্বারা কখনোই সম্ভব না, আমি পিছনে পড়ে যাব, কিন্তু আমি হার মানবো না। এটা ছিল আমার দৃঢ় প্রতিজ্ঞা। আমি টানা চাকরির পরীক্ষা যখন চলছিল, আমি টানা 36টি চাকরির পরীক্ষা, বিভিন্ন চাকরির পরীক্ষা হতো। 36টা? হ্যাঁ, 36টা চাকরির পরীক্ষা আমি টানা ফেল করেছিলাম। আচ্ছা। ফেল করেছিলাম। সবাই আমাকে নিয়ে অনেক উপহাস করতো, বলতো আমাকে দিয়ে কখনোই সম্ভব না, আমাকে দিয়ে চাকরিই হবে না। আমি এমনও হয়েছে, একজনের কাছে আশীর্বাদ নিতে গিয়েছিলাম, সে বলেছে তুমি শুধু শুধু চাকরি পরীক্ষা কেন দাও, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। মানে আমি তখন কেঁদে দিয়ে, মানে আমার ভিতরে চুরমার হয়ে যাচ্ছিল, এত খারাপ লাগছিল যে আমি পরীক্ষাটা দিতে যাচ্ছি, তার কাছ থেকে আমি আশীর্বাদ চাইলাম, অথচ সে আমাকে এরকমভাবে ডিমোটিভেট করলো। মানে তখন আমি প্রতিজ্ঞা করছি যে আমি আমার সাফল্যের মাধ্যমে এই মানুষগুলোকে আমি দেখিয়ে দিব বাহ, যে আমি সুন্দর। আমি পারি। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আচ্ছা, তোমার যে বিসিএস এ ভাইবা দিয়েছিলে, হ্যাঁ। তো সেই ভাইবাতে সে প্রশ্ন কিছু মনে আছে যে হ্যাঁ, মানে মনে আছে। খুব কঠিন প্রশ্ন করেছিল না নাকি? না, কঠিন প্রশ্ন না। আমার ভাইবাটা খুবই ভালো হয়েছিল, এবং ভাইবাতে যে কোশ্চেনগুলো করেছিল সেগুলো আমার সমসাময়িক বিষয় ছিল, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কোশ্চেন করেছিল, রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে। তারপর হচ্ছে আমাকে বলেছিল যে আমি যদি দেশের সৌদি আরবের মতো একটা কান্ট্রিতে আমি ডিপ্লোমেট হিসেবে যাই, তাহলে হচ্ছে আমি প্রথম প্রায়োরিটিটা কি দিব। যেহেতু আমার বাবা একজন এক্সপাট্রিয়েট ছিলেন, আমি ওই প্রসঙ্গেও বলেছিলাম যে আমাকে বলেছিল যে হোয়াই ফরেন ক্যাডার ইজ ইউর ফার্স্ট চয়েস। তখন আমি বলেছিলাম যে আমার বাবা অনেক দিন দেশের বাইরে ছিলেন, আমি জানি যে প্রবাসীরা কত কষ্ট করে, সেজন্য আমি প্রবাসীদের জন্য কাজ করতে চাই, সেজন্য আমার ফরেন অ্যাফেয়ার্স হচ্ছে আমার প্রথম চয়েস।
এই কোশ্চেনগুলো করেছিল এবং বলেছিল যে আমি সৌদি আরবের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য কিভাবে কাজ করব। বাহ, এই কি ধরনের বলছিলে? আমি বলেছিলাম যে আমি কনস্টিটিউশন আমাদের আর্টিকেলের যে সংবিধানের যে আর্টিকেল আছে ইসলাম ধর্মকে নিয়ে, ওই আর্টিকেলটা উল্লেখ করে আমি সুন্দরভাবে এক্সপ্লেন করেছিলাম ভ্রাতৃত্বের যে বোধ, ওইটা নিয়ে আমি বলেছিলাম যে আমি সম্পর্ক উন্নয়নের চেষ্টা করব। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আচ্ছা, এখন তো তোমার পরে আরো অনেকে তো পরীক্ষা দিচ্ছে, জি তোমার তো অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, হ্যাঁ। দু একটা ওদেরকে একটু হিন্টস দাও না যে কি করলে তারা একটু পরীক্ষাটা ভালো করতে পারে। আমার কাছে মনে হয়েছে যে পরীক্ষা ভালো করার প্রথম এবং প্রধান সত্য হচ্ছে ধারাবাহিকভাবে পড়াশোনা করতে হবে এবং সেই সাথে ধৈর্যের সহিত সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। বিসিএস ধৈর্যের একটা পরীক্ষা। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই সফল হবে, কারণ অনেক লেন্দি এবং অনেক দীর্ঘমেয়াদী একটা সময় নিয়ে পরীক্ষাটা হয়, তো অনেকে ধৈর্য হারিয়ে ফেলে। দেখা যাচ্ছে প্রিলিমিনারি পাস করার পর রিটেনটা দেওয়ার ধৈর্য থাকে না, রিটেনটা পাস করার পর আবার ভাইবা দিতে একটু মানে ধৈর্যটা চলে না, মানে আমি হারিয়ে ফেলছি ধৈর্য, এরকম মনে হয়। কিন্তু সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে আর পড়াশোনাটা ধারাবাহিক করতে হবে। আমি একদিন পড়াশোনা করলাম আবার 3 দিন পড়াশোনা করব না, এমনটা করা যাবে না। ধারাবাহিক পড়াশোনা করতে থ্যাংক হবে। ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, বাবা বিদেশে, মা তোমার দিকে খেয়াল করছে, তোমার দুইটা বোন বড়, তখন লেখাপড়া করতে বা যেতে বা বাইরে যেতে তোমার কোনো অসুবিধা হতো না? মানুষে কিছু অনেক অসুবিধা হতো। ঝামেলা করতো না? হ্যাঁ হ্যাঁ, ঝামেলা করতো। বাবা তো দেশের বাইরে ছিল, দেশের বাইরে যখন বাবা ছিল, বাবা তো এই সাইডটা আসলে বুঝতেই পারতো না কি হচ্ছে না হচ্ছে। আর তখন চিঠিপত্রের মাধ্যমে 1 মাস 2 মাস পর বাবার একটা চিঠি আসতো আমাদের, বসে থাকতে চিঠির হ্যাঁ জন্য, না? চিঠির জন্য বসে থাকতাম। তারপর টিএনটিতে কল আসতো, আচ্ছা, তো শুক্রবারে জানায় দিত যে এত তারিখ আমি মানে কল দিব, বিকাল 4টায় যেন তারা এসে থাকে। তারপর ওই আচ্ছা। টিএনটি অফিসের লোক আমাদের বাড়ি গিয়ে বলে দিয়ে আসতো যে আচ্ছা। 27 তারিখ, এই মাসের 27 তারিখ উনি কল দিবে, আপনাদেরকে বলছে টিএনটি অফিসে আসার জন্য। আমরা মুখিয়ে থাকতাম মানে আসার জন্য। কতক্ষণ কথা বলতো তখন? অনেকক্ষণ, অনেকক্ষণ? হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা আমরা কথা বলে বলতাম। কি? 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলতাম, তাও একজনের বোধহয় পর শেষ হতো একজন, না কথা, না, নাকি? একজনের পর একজন কথা বলতাম। বাবাকে নিয়ে এমন কোনো স্মৃতি আছে যে তোমার মনটা খারাপ হয়ে যায় চিন্তা খুবই করে? মন খারাপ হয় যখন আমার ওই স্মৃতিটা মনে পড়ে যে বাবাকে বিদায় দিতে আমি এয়ারপোর্ট যাচ্ছি। ও, এটা ছিল সবচেয়ে আমার লাইফের সবচেয়ে বেদনাদায়ক। আমি এমনও করেছি যে আমি বাবার সাথে যাব, আমি সুটকেসের ভিতর ঢুকেছিলাম। তাই নাকি? হ্যাঁ, সুটকেসের ভিতর ঢুকেছিলাম। আমি যাব, সাথে যাবে? মনে হয় সুটকেসের ভিতর ঢুকে যাওয়া যাবে খুব সহজে, মানে এমন করতাম। মানে আমার লাইফের খুবই মানে প্যাথেটিক। আমি বাবা যখন ভিতরে ঢুকে যাচ্ছিল, আমি পুলিশ টুলিশ মানে ইয়ে করে হাউমাউ করে চিল্লাই গিয়ে ওখানে যাইতে দিব না, বাবাকে যাইতে দিব না, নয়তো আমিও যাব বাবার সাথে। এই সিনগুলো আমার কাছে খুবই প্যাথেটিক লাগে, খুবই এটা তোমাকে এখনো মনে দাগ কাটে? খুবই দাগ কাটে। আর আগে প্লেন যখন যাইতাম উঠানের উপর দিয়ে, তখন বলতাম নিশ্চয়ই আমার বাবা এই প্লেনে করে যাচ্ছে, সবসময় এটা মনে করতাম। তো এই যে আপনি আপনার যে কষ্টটা ওদের জানান নাই, কিন্তু আপনি দেখছেন তো আপনার জন্য ওরাও অনেক কষ্ট করেছে। স্যাক্রিফাইস কিন্তু 1 ওয়ে না, 2 ওয়ে। তাদের কষ্টটা আপনার চেয়েও মনে হয় বেশি, কারণ সে আপনার সুটকেসে লুকায় আছে আপনাদের যাওয়ার জন্য। মানে কতটা উদ্গ্রীব ছিল তারা আপনার জন্য, সেই মায়া মমতা আপনি উৎসর্গ করে দিয়ে কিন্তু আপনি বিদেশে ছিলেন। এই যে আপনাদের মধ্যে যে একটা বন্ডিং, এই বন্ডিংটা বাংলাদেশের সবার মধ্যে আছে। আমাদের হাজার হাজার লোক বিদেশে আছে, এই প্রত্যেক ফ্যামিলিতে কিন্তু এরকম একটা টানাপোড়েন চলছে, একটা দুঃখের বিষয় চলছে। তো আমি মনে করি যে ধৈর্য পিঙ্কি তুমি আমাদের দেখিয়েছো, বোথ ইন দি এডুকেশন ফিল্ড, চাকরির ফিল্ড, এবং বাবাকে কাছে না পাওয়ার যে ধৈর্যটা, এটাও তোমার দেখিয়েছো। এটা একটু বড় জিনিস, এবং লেটস ক্ল্যাপ ফর পিঙ্কি। তো এই সময়টাতে স্যার আসলে আমার মা ছিল আমাদের মেন্টাল স্ট্রেংথ। মা অনেক সংগ্রাম করছে আমাদের জন্য। বাবা তো টাকা পাঠাতো, এটা একটা বিষয় ছিল, কিন্তু আসলে বাবা যখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন বাবার কিন্তু টাকা ছিল না। তাহলে কিভাবে মানে চলতে? আমার পড়াশোনাটা শুরু হয়েছে 2008-এর দিকে, বাবা 2008-9-এর দিকে চলে আসলো। আমাদের তখন 2 বোনেরই পড়াশোনা, তখন কিন্তু তার
অর্থকরী কিছু নাই। সে আমাদেরকে জমি বিক্রি করে করে পড়াইছে, কিন্তু তারপরে পড়াইছে। আর আমার মা যখন বাবা দেশের বাইরে ছিল, এত মানসিকভাবে বিপর্যস্ত ছিল মানুষের, আশেপাশের মানুষের, মানে আসলে প্রবাসী মানুষরা যখন চলে যায়, তার স্ত্রী কন্যারা যে কতটা শোচনীয় একটা জীবন লিড করে, এটা যারা ফেস না করে তারা কখনোই বুঝতে পারে না। আমার মা তার 2টা কন্যা সন্তানকে নিয়ে অনেক সাফার করছে, অনেক মানুষের কটু কথা শুনছে, কিন্তু দমে যায় নাই। তার অদম্য ইচ্ছে Excellent. ছিল। শুনি তোমার মা কোথায়? মমতা রানী সত্যি মমতাতেই ভরা, কারণ সেই মমতা দিয়েই তোমাদেরকে আগলিয়ে রেখেছে, হ্যাঁ, আগলে বাবার কাজও করেছেন। ওনার থেকে একটু শুনে আসি যে এই যে ওনার স্বামী 25 বছর ইয়াং লাইফে সে কুয়েতে ছিল, গরমের মধ্যে ঠান্ডার মধ্যে, তার থেকে শুনি সে কীভাবে তার বাচ্চাদেরকে মানুষ করলো, তার মনের কথা শুনি। ও যখন বাইরে ছিল তখন আমি মেয়েদেরকে নিয়ে আসলে ঠিকই অনেক এর মধ্যে ছিলাম, তবুও আমি কিন্তু কষ্ট করছি, কষ্ট আমি কোনোদিনও করি নাই, অনুভব করি নাই। এরপরও কইছি যাক আমার ছেলে হইলো এটি, মেয়ে হইলো এটি। তখন তো আর আমার ছেলে ছিল না, মেয়ে ছেলে হয়েছে ওই দিন। মেয়ে ঘরে কোনোদিন মেয়ে বলে ভাবি নাই। তারপরে বাড়িতে যখন পড়ার পরিবেশ ছিল না, তখন আমি বউরা বাসা নিয়ে গেছি। আমি কইছি বাড়িতে থাকলে লেখাপড়া হবে না, ভালো টিচার নাই, অনেক দূরে শোষিয়া যাইয়ে লেখাপড়া করতে হয়, এত দূর আমার মেয়েরা যাই লেখাপড়া করবে না। তখন আমি বউরা বাসা নিয়ে গেছি, মেয়েরা গার্লসে ভর্তি করাইছি। গার্লসে পাস করার পর এসএসসি পাস করার পরে এই কলেজে ভর্তি করাইছি বউরা। আমরা যেই কলেজ থেকে লেখাপড়া করছি, মেয়েরও আমার এই কলেজ থেকে লেখাপড়া করে পাস করে বাড়িছে, বাহ, বউরা সুন্দর। কলেজ থেকে। সত্যি কথা বলতে কি, মানে আমি ছিলাম খুবই দুরন্ত। দুরন্ত। দুরন্ত মানে এত দুষ্টামি করতাম, দুষ্টামি প্লাস অবাধ্য ছিলাম এক কথায় বলতে গেলে। আর মাকে এত কষ্ট দিচ্ছি, সত্যি আমি আমি যতবার ক্ষমা চাইবো না, মানে ক্ষমা হবে, মানে আরো ক্ষমা চাইতে হবে। এত কষ্ট দিচ্ছি, সামান্য একটা কলম জন্য লাগলে এক্ষুনি দিতে হবে, মানে ছোট থাকতে যে এখনই দিতে হবে, না তুমি কোথা থেকে এনে দিবে আমি জানি না, এরকম এই ধরনের অবাধ্য ছিলাম। পরবর্তীতে আমার মোটামুটি ইন্টারের পর যখন বাবা মার কাছ থেকে আলাদা হয়ে গেলাম, যখন রাজশাহী ইউনিভার্সিটিতে চলে গেলাম কুমিল্লা থেকে, তখন আমি বুঝতে পারলাম যে মা বাবা কি জিনিস। রাজশাহী ইউনিভার্সিটি আমার জীবন চেঞ্জ করে দিছে। ওই দূরে গিয়ে, মানে কাছে থাকলে তো আমরা বুঝি না আপনজনদের মর্ম, দূরে গিয়ে আমি বুঝতে পারলাম যে মায়ের হাতে রান্না কি জিনিস। আমি যে কতবার মায়ের হাতে রান্না ঠেলে ফেলে দিছি, খাইনি, ওইটার শাস্তি আমাকে সৃষ্টিগত ওখানে যাওয়ার পর দিছে, যে তুই যে খাসনি ওই সময় মায়ের হাতে রান্নাকে অবহেলা করছিস, দেখ তোকে আমি কত কষ্ট দেই খাবারে নিয়ে। আমি খুব হারে হারে টের পাইছি। এরকম অনেক অসংখ্য ঘটনা আমার জীবনে আছে। আমি অতীতে যে অন্যায়গুলো করছিলাম সেগুলোর শাস্তি আমি পেয়ে গেছি। আচ্ছা, আমাদের দর্শকের মধ্যে কেউ প্রশ্ন করবে আমাদের পিঙ্কিকে? আমার প্রশ্ন পিঙ্কু আপুর কাছে, আপনি কেন আপনার বাবাকে, এই গর্বিত বাবার মঞ্চে নিয়ে আসলেন? ওনার না বলা কথাগুলো না, এই যে এত কিছু আমরা কিন্তু কেউ জানতাম না। আমি চেয়েছিলাম এই অনুষ্ঠানের মাধ্যমে আমার বাবার ভিতরে যে কষ্টগুলো সেগুলো হচ্ছে প্রকাশিত হোক, জানুক যে প্রবাসে যারা যায় তারা কতটা কষ্ট করে তাদের স্ত্রী সন্তানের জন্য তাদের ভরণ পোষণটাকে পাঠায়। এই যে টাকা পয়সা রেমিটেন্স পাঠায়, একটা প্রবাসী মানুষ কতটা কষ্ট করে, কতটা স্যাক্রিফাইস করে, যেটা আমাদের জানার বাইরে। প্রবাসীরা তাদের সন্তানকে মানুষ করার জন্য কতটা নিজেদের জীবন উৎসর্গ করে দেয়, সেটা জানানোর জন্য আমি আমার বাবাকে এনেছি। সুন্দর। তোমার বাবাকে হয়তো বলোই নাই, তো বলার ইচ্ছা আছে। হ্যাঁ, এখন গুড টাইম ফর ইউ টু স্পিক আপ। সত্যি কথা বলতে কি, মাকে আমরা যত সহজে ভালোবাসি বলতে পারি, বাবাকে না কখনো বলা হয়ে ওঠে না যে বাবাকেও আমরা খুব ভালোবাসি। আজকের এই অনুষ্ঠানে আমি বলতে চাই যে বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তুমি ছিলে আমার বটবৃক্ষের ছায়া এক সময়। আমি এখন থেকে আমি চাকরি করি, আমি হচ্ছি তোমার হাতটা ধরছি সবসময় শক্ত করে। তোমার যে কোনো প্রয়োজনে যে কোনো কিছু তুমি নির্দ্বিধায় আমার কাছে চাইবা, সেটা টাকা হোক, যে কোনো সমস্যা হোক, সকল কিছু বলবা, কখনো কোনো কিছু লুকায় রাখবা না। এটাই হচ্ছে আমি আমার বাবার কাছে চাই, এটাই বললাম আজকে। সুন্দর সুন্দর সুন্দর। বন্ধুরা শুনলেন পিঙ্কির কথা, গর্বিত বাবার কথা, কিভাবে একটা প্রবাসে একজন মানুষ সে কাজ করছে, তার সংসার বাংলাদেশে চলছে, আর সেই সংসারে হাল ধরে আছেন তারই বউ। পিঙ্কি, তোমার মাকে
ডেকে নেই মা মঞ্চে। আসো। এক আকাশ নীল তুমি, তুমি আমার সাত সমুদ্র জল। তুমি আমার বট বৃক্ষ, তোমার ছায়ায় আমি সুশীতল। তোমার কাঁধেই চড়ে পৃথিবী দেখা, তোমায় ধরে আমার চলতে শেখা, বলতে শেখা। আমরা দেখতে পেলাম একজন মেয়ে হিসাবে পিঙ্কি যে ধৈর্য, যে উদ্যম, তা ছিল অসাধারণ। মেধা, ধৈর্য আর আত্মবিশ্বাস নিয়ে সে অনেকের চেয়ে এগিয়ে। আমি বিশ্বাস করি এই গুণ তাকে আরও অনেক এগিয়ে নিয়ে যাবে, একটি সুখী জীবনযাপনে সাহায্য করবে। বাবা তুমি ছাড়া আমি একা, বাবা তুমি ছাড়া